নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আমি বাবুল সেজ। বাংলাদেশের কিছু শীর্ষস্থানীয় প্রথম সারির কর্নেল ভারতকে বিভিন্নভাবে ধমকি দিচ্ছেন। ভারতকে ভেঙে টুকরো টুকরো করার কথা তারা ভাবছেন। ভারতের বিশেষ করে সেভেন সিস্টার্সকে ভেঙে 7টি আলাদা রাষ্ট্র তৈরি করার কথা তারা ভাবছেন। তারা এটা বলছেন যে ভারতে তাদের সব কিছু রেডি আছে, কিন্তু তারা সহযোগিতা করতে পারছেন না। এখানেই তো ব্যাপারটা, কেন সহযোগিতা করতে পারছে না? তার মানে ভারত সামরিক শক্তি, টেকনোলজির দিক থেকে এবং প্রতিরক্ষার দিক থেকে স্ট্রং আছে বলেই তো আপনারা সহযোগিতা করতে পারছেন না। তারা এটাও বলছেন যে ভারত একমাত্র তাদের শত্রু। ভারতকে যতক্ষণ পর্যন্ত না তারা টুকরো টুকরো করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাদের শান্তি নেই। বিএনসিসি এর মাধ্যমে বাংলাদেশের যত যুব সম্প্রদায় রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কথা তারা ভাবছেন। এই ধরনের প্রশিক্ষণ আগামীতে টেরর ফ্যাক্টরিতে পরিণত হবে না তো? বাংলাদেশ দ্বারা ভারতের ওপর কোড আনকোড কোনো টেরর অ্যাটাক যদি হয়, তাহলে কিন্তু ভারত ছেড়ে কথা বলবে না। কারণ ইতিপূর্বে পাকিস্তান দ্বারা যত সব টেরর অ্যাটাক হয়েছে তার কিন্তু উপযুক্ত জবাব ভারত দিয়েছে। রিসেন্টলি সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাবুন বা অপারেশন সিন্দুরের কথা ভাবুন, ভারত কিন্তু পাল্টা জবাব দিয়েছে। বাংলাদেশের যে দুজন প্রথম সারির কর্নেল ভারতকে এভাবে ধমকি দিয়েছেন, তাদের নাম হচ্ছে হাসিনুর রহমান এবং আব্দুল হক। চলুন তারা কি বলছেন শুনে নিই। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ভারত আমাদের একমাত্র শত্রু। ভারতকে খন্ড খন্ড না করলে আমাদের শান্তি নাই। যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি। আপনার সার্ভাইভালের জন্য তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসির মাধ্যমে। দেখছেন তো কিভাবে তারা ভারতকে ধমকি দিয়েছে, তাই না? এতটা সোজা না। যদি সামরিক দিক থেকে আমরা বিশ্লেষণ করি, ভারতের সাথে বাংলাদেশের তুলনাই হয় না। চলুন দুটি দেশের সেনাবাহিনীর তুলনা করে দেখি। ভারতের সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় 14,55,550 জন, রিজার্ভ সেনা রয়েছে 11,55,000 জন এবং মোট জনবল প্রায় 51 লক্ষ এর ওপরে রয়েছে। কিন্তু বাংলাদেশের সক্রিয় সেনা রয়েছে 1,63,000 জন এবং মোট সেনাবাহিনী প্রায় 6,96,300 জন। যুদ্ধ সরঞ্জাম ও অস্ত্র শক্তি ভারতের কাছে রয়েছে 2,229টি বিমান, 4,201টি ট্যাঙ্ক, 18টি সাবমেরিন, 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং বিশাল নৌসেনা বাহিনী। বুঝতেই পাচ্ছেন যে ভারতের সামরিক শক্তি কতটা প্রখর। সেক্ষেত্রে বাংলাদেশের রয়েছে 216টি বিমান, এর মধ্যে 44টি যুদ্ধ বিমান, 320টি ট্যাঙ্ক, 2টি সাবমেরিন এবং সীমিত নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিং এবং অর্থনৈতিক দিক থেকে যদি আমরা ভারতকে ধরি, তাহলে ভারত বিশ্বের 4র্থ সামরিক শক্তিশালী দেশ আর বাংলাদেশ রয়েছে 37 নম্বরে। ভারতের জিডিপি বাংলাদেশের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে ভারতের জিডিপি 9 গুণ বেশি আর রপ্তানি প্রায় 13 গুণ বেশি। বুঝতেই পাচ্ছেন যে বাংলাদেশের তুলনায় ভারত কতটা শক্তিশালী। সেক্ষেত্রে যে দেশের মধ্যে কোনো স্বাস্থ্য পরিষেবা নেই, ভালো ইন্ডাস্ট্রি নেই, কর্মসংস্থান নেই, সেই দেশের লোকজন ভারতকে যদি এভাবে খোঁচা দেয় এবং উস্কানিমূলক কথা বলে, ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। বিশেষ করে বাংলাদেশের ভেবে দেখা উচিত যে ভারত তার চারপাশে রয়েছে। এখন বাংলাদেশকে যদি ভারতের বাইরের কোনো দেশের সাথে যোগাযোগ রাখতে হয়, তাহলে কিন্তু ভারতের আকাশপথ, জলপথ, স্থলপথ সব কিছুই তাদের ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে
কতটা বিপদে তারা পড়তে পারে সেটা বোঝাই যায়। বাংলাদেশে 2026-এর 12ই ফেব্রুয়ারি ইলেকশন ডেট ঘোষণা হয়েছে। এখন বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী জনগণ এটা ধার্য করবে যে তারা দেশটাকে কোন পথে নিয়ে যাবে। ভারতকে যদি এইভাবে উস্কানিমূলক ধমকি দেয় তাহলে কিন্তু ভারতের সাথে যতই রিলেশন বিগড়ে যাবে ততই কিন্তু তাদের অর্থনৈতিক দিক থেকে তলানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে পাকিস্তান ভুগছেন। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। যদি অ্যানালাইসিসটা ভালো লাগে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।